আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই সবগুলো বিষয়ে মোটামুটি ভিডিও করেছেন, আমাদের বাংলা ব্যাকরণ আর ম্যাথ নিয়ে কিছু ভিডিও করেন, কারণ এগুলো নিয়ে অনেকেরই সমস্যা থাকে। তো আজকে থেকে আমরা ম্যাথ নিয়ে শুরু করব এবং ম্যাথটা শেষ হয়ে গেলে আমরা অন্য কিছু শুরু করব, কেমন? তো চলুন আমরা শুরু করি শতকরা দিয়ে। আপনারা অলরেডি জানেন যে শতকরা থেকে বিসিএস বলুন বা অন্যান্য চাকরির পরীক্ষাতে প্রায় দু একটা প্রশ্ন এসে থাকে, এবং এগুলো যে খুব কঠিন তা না, কিন্তু কিছু ট্রিকি বিষয় আছে এবং কয়েকটি টাইপের অঙ্ক আছে যেগুলো প্রায় আসতে দেখা যায়। এগুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমার মনে হয় এগুলো আনসার করা আমাদের জন্য খুব ইজি হবে। চলুন আমরা শুরু করি। আমরা একেবারে বেসিক থেকে যদি শুরু করি, আমরা ছোটোবেলাতেই শিখেছি শতকরা মানে কি। শতকরা অ্যাকচুয়ালি একটা অনুপাত। আর অনুপাত মানে কি? অনুপাত মানে দুইটি রাশির হচ্ছে তুলনা। আমরা যদি আমার কাঁঠালের কথা চিন্তা করি বা আমার জামের কথা চিন্তা করি, এই দুইটার ভিতরে যে তুলনা, কোনটা কোনটির কত অংশ, সেটাকে আমরা বলি অনুপাত। এই অনুপাতের সাথে আরেকটা রিলেটেড অংশ হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে একটা জিনিসের কত অংশ, বা আমরা সংক্ষেপে যদি বলি একের অংশকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশ। তো এই শতকরা, ভগ্নাংশ, অনুপাত আসলে সবগুলো খুবই ইন্টার রিলেটেড জিনিস। তো শতকরাকে আমরা যদি ডিফাইন করতে যাই তাহলে এভাবে বলা যায় যে এটি আসলে একটি অনুপাত, যেখানে এটি একটি অনুপাত যেখানে এই যে ভগ্নাংশ বা অনুপাতটা, এই অনুপাতের হরটা হচ্ছে 100। তার মানে এটা একটা শতকরা একটা অনুপাত যার হর হচ্ছে 100। ফর এক্সাম্পল, আমি যদি 1%-এর কথা বলি, 1% মানে কি? 1% মানে হচ্ছে এইখানের অনুপাত হচ্ছে 1/100, মানে 1:100 এরকম। ঠিক আছে? তাহলে এটাই শতকরা। তো শতকরাকে আমরা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাই না? বা এই শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করি। এখন কথা হচ্ছে, একটা কথা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন যে এখন থেকে আমরা যে কোনো অঙ্ক করলে যদি কোথাও পার্সেন্টেজ লেখা থাকে, মনে রাখবেন পার্সেন্টেজ তুলে দিতে গেলে আমাদের লেখা লাগবে হচ্ছে 1/100। ঠিক আছে? তাহলে কোথাও যদি পার্সেন্টেজ লেখা থাকে, সেই পার্সেন্টেজকে তুলে দিতে গেলে আমরা লিখবো হচ্ছে 1/100, প্রথম কথা। দ্বিতীয় আরেকটা কথা মনে রাখেন, সেটা হচ্ছে কোথাও যদি এরকম দেখেন যে কোথাও হচ্ছে আমাদের কোথাও একটা আমাদের এর লেখা আছে, এর লেখা থাকলে মনে রাখবেন সেটা হচ্ছে ক্রস বা গুণ। ঠিক আছে? তাহলে গুণন বোঝাতে গেলে আমরা হচ্ছে এর লিখব। আর পার্সেন্টেজ যদি বোঝাই তাহলে তার সাথে হচ্ছে আমরা 1/100 গুণ করে দিব পার্সেন্টেজ তুলে দিয়ে। তৃতীয় কথা, কোনো একটা সংখ্যাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে বলে তাহলে তার সাথে আমরা 100 গুণ করে দিব। ফর এক্সাম্পল, আপনাকে বললো 0.8 সমান কত পার্সেন্ট, তার মানে এই 0.8-এর সাথে আপনি হচ্ছে 100 গুণ করে দিবেন। ঠিক আছে? তাহলে এটা পার্সেন্ট হয়ে যাবে, মানে 80%। বোঝা গেল? তাহলে এইটা একটু মনে রাখবেন, এই তিনটা কথা, যে কোথাও যদি পার্সেন্টেজ লেখা থাকে সেটাকে আমরা মানে কনভার্ট করতে গেলে সেখানে 1/100 লিখে দিব। কোথাও যদি এর লেখা থাকে, এর জায়গায় আমরা গুণ দিয়ে দিব। কোথাও যদি কোনো একটা সংখ্যাকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলে বা পরিণত করতে বলে, তার সাথে আমরা 100 গুণ দিয়ে দিব। ঠিক আছে? এই তিনটা যদি বেসিক মনে রাখেন, পার্সেন্টেজের অঙ্ক একেবারে ইজি। তো তুলুন তাহলে আমরা দেখি, এগুলো আমরা ছোটোবেলাতেও শিখেছি। এখন যদি আসে যে 80%-এর শতকরা মান কত, মানে এই 80% সমান কত, তাহলে আমরা কি বললাম একটু আগেই, যে কোথাও যদি আমরা পার্সেন্টেজ দেখি সেই পার্সেন্টেজের জায়গায় আমরা 1/100 লিখে দেবো। তাহলে 80-কে 80 লিখে দিলাম, আর পার্সেন্টেজের জায়গায় 1/100 লিখে দিলাম। এই 1/100 যদি লিখে দিই, এখন যদি কাটাকাটি করি, এটা কেটে দিলাম, কত থাকে তাহলে? 8/10, বা 2 দিয়ে যদি আবার আমরা ভাগ করি 4/5, তাহলে এটা হচ্ছে 4/5-এর মান। এটাই আনসার। বোঝা গেছে? আবার যদি চিন্তা করি 12, মানে মিশ্র ভগ্নাংশ একটা আছে, এই 12 ইন্টু 1/2, এইটা সমান পার্সেন্টেজে মান কত? তো একটা জিনিস মনে রাখবেন, মিশ্র ভগ্নাংশ থেকে তো আর আসলে আমরা মান বের করতে পারি না পার্সেন্টেজের, এই কারণে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। অপ্রকৃত ভগ্নাংশ কি? আমরা এই নিচের এই দুটাকে গুণ করে উপরটার সাথে যোগ করে দেবো। তাহলে কত হবে? 12 গুণ 2 প্লাস 1 বাই কত? 2। আর পার্সেন্টেজ তুলে দিলে কী লেখা লাগে? 1/100 লিখে দিলাম। তাহলে কি হলো? 12 দুগুণে 24 আর 1 25, তাহলে 25/2 গুণ 1/100। দেখুন, এই যে 25 দিয়ে যদি 100-কে কেটে দিয়ে 4 হয়, তাহলে 1/8 হচ্ছে এর উত্তর। বোঝা গেছে? খুব ইজি। আবার যদি আমরা এটার কথা চিন্তা করি, যে 30তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল যে 13 ইন্টু 3/4 এর মান কত? কেমন? এটা
38তম বিসিএসে এসেছিলো। এখন এইটা যদি আমরা মান বের করি তাহলে কী করে করা যাবে? আমরা কী করবো? আমরা বললাম আমরা তো মিশ্র ভগ্নাংশ থেকে মান বের করতে পারবো না, তাহলে এটাকে আমরা কী করবো? আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে 4 গুণ 13 প্লাস 3 কত হয়? 4 গুণ 13 প্লাস 3 4 13 52, আর সাথে 3 যোগ করলে 55, তাহলে 55/4 হয়। এইটুকুকে যদি আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে, আর পার্সেন্টেজ তুলে দিলে আমরা কি লিখবো? 1/100। এই যে লিখে দিলাম। এখন এটাকেই যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাবে আমাদের আনসার হয়ে গেছে। কি করে? আমরা যদি 5 দিয়ে ভাগ করি, দুইটাকেই 5 দিয়ে ভাগ করলে কী হয়? 5 11 55, আর এটাকে হয় 5 20 100। তাহলে কি হচ্ছে? 11/4 কুড়ি কত হয়? 80। তাহলে 11/80 হচ্ছে এর মান। ঠিক আছে, এটাই আনসার ছিল। আবার ধরুন একজন বললো যে আপনার 125% সমান এর মান কত? তাহলে একই 125, আর আমরা পার্সেন্টেজের জায়গায় 1/100 বসিয়ে দিব। এখন এখানে যদি 25 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে 5 হবে, এখানে 4 হবে, তাহলে 5/4 হচ্ছে এর উত্তর। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজ থেকে হচ্ছে মান বের করতে পারি এবং খুবই ইজিলি পারি। আমরা খালি 3টা কথা মনে রাখবো। কোথাও যদি পার্সেন্টেজ থাকে চিহ্নটা তুলে দিলে আমাদের 1/100 লিখতে হবে। কোথাও যদি এর লেখা থাকে এর তুলে দিলেই আমরা সেখানে একটা গুণ দিব। কোথাও যদি কোনো একটা সংখ্যাকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলে তার সাথে আমরা 100 গুণ করে দিব। এখন আসি, বেসিক আমাদের শেষ। এখন আসি এটা দিয়ে কী কী টাইপের অঙ্ক হতে পারে। তো মনে রাখবেন আমাদের এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ দিয়ে মোটামুটি 13 থেকে 14টা টাইপের অঙ্ক হতে পারে। এই 14টা টাইপের অঙ্কর ভিতরে প্রথমটা হচ্ছে মান নির্ণয় করা, যেটা এই যে উদাহরণগুলো দিলাম না এখানে, এই সবগুলো হচ্ছে মান নির্ণয় ছিল। এরকম একটা পার্সেন্টেজ আপনাকে দিয়ে বলবে যে এটার মান কত। তো খুব ইজিলি আপনি বের করে ফেলতে পারবেন জাস্ট পার্সেন্টেজের জায়গায় 1/100 বসিয়ে দিয়ে। তাছাড়াও 13 টাইপের অঙ্ক আছে। এই 13 টাইপের অঙ্ক করলেই মোটামুটি পার্সেন্টেজ আমাদের ক্লিয়ার হয়ে যাবে বা শতকরা নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো এর প্রথম টাইপ হচ্ছে ভগ্নাংশ অনুপাত বা দশমিক থেকে শতকরায় রূপান্তর করা। আবার শতকরা থেকে মান নির্ণয় করা, উল্টা মান থেকে শতাংশ নির্ণয় করা, সংখ্যার শতকরা মান থেকে সংখ্যাটি নির্ণয় করা, কথার অঙ্কের শতকরা, শতকরা তুলনা, হ্রাস বৃদ্ধি, যোগ বিয়োগ এগুলো আসতে পারে। শতকরার আবার শতকরা আসতে পারে। শতকরা পাস ফেলের একটা টাইপের বিশেষ অঙ্ক আসে আমাদের। শতকরা জনসংখ্যা নিয়ে আমাদের অঙ্ক আসে। দুটি ভিন্ন অংশে একত্রে শতকরা নির্ণয় করতে বলতে পারে আমাদের। শতকরা থেকে হিসাব করতে বলতে পারে আমাদের। মূল্য, হ্রাস বৃদ্ধি, ব্যবহার এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। এবং কমিশন বা যেই ডিসকাউন্ট, এই ডিসকাউন্টের উপরেও কিন্তু আমাদের হচ্ছে শতকরার মান অঙ্ক এসে থাকে। ঠিক আছে, এখন আমরা একটা একটা করে এই 13 টাইপের অঙ্ক নিয়েই জানবো। প্রথমে আসি আমরা হচ্ছে ভগ্নাংশ, অনুপাত বা দশমিক। এই দশমিক যদি দেওয়া থাকে বা ভগ্নাংশ যদি দেওয়া থাকে বা অনুপাত যদি দেওয়া থাকে, এইখান থেকে আমরা কী করে শতকরা বের করব? আমি বেসিকে কি বললাম? যখনই কোনো কিছুকে শতকরায় পরিণত করতে বলবে তার সাথে কী করবে? 100 গুণ করে দিব। তাহলে এখানে 4/5 গুণ 100, 100 গুণ করে দিলে কত হয়? কাটাকাটি যদি করি তাহলে 5 কুড়ি 100, 4 কুড়ি কত? 80, তাহলে এটা হচ্ছে 80%। সিম্পল, একেবারে সিম্পল হিসাব। আবার যদি বলে 3-5 এর পার্সেন্টেজ কত? আমরা একটা কথা বলেছি প্রথমেই যে শতকরা বলি, অনুপাত বলি, দশমিক বলি, আসলে সবগুলো জিনিসই ভগ্নাংশ বোঝায়। তো এইখানে এই 3:5 বলতে বোঝায় আসলে 3/5, মানে এটা একটা ভগ্নাংশ যার হরটা হচ্ছে 5, লবটা হচ্ছে 3। এইটাকে যদি এখন আমাকে বলে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে তাহলে 3/5-এর সাথে আমরা কী করবো? 100 গুণ করে দিব। তাহলে 100 গুণ করে দিলে 5 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 20, তাহলে 3 কুড়ি 60। 60 হচ্ছে 60% হচ্ছে এর উত্তর। বোঝা গেছে? খুবই ইজি। আবার যদি বলে যে 7:10 এটাকে শতকরায় প্রকাশ করো, তাহলে 7/10 সাথে কী করবো? 100 গুণ করে দিব। তাহলে 10 দিয়ে যদি কাটি 10 × 10 = 100, তাহলে 70% এর আনসার। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। তাহলে এটা ছিল প্রথম টাইপের অঙ্ক, খুবই ইজি। এই টাইপের অঙ্ক আসতে পারে আমাদের। দ্বিতীয় টাইপের যে অঙ্কটা আসে সেটা হচ্ছে শতকরার মান নির্ণয়। শতকরার মান নির্ণয় মানে কোনো একটা শতকরা আপনার দেওয়া থাকবে, সেইখান থেকে আমরা মান নির্ণয় করব। তো এটা আমি অলরেডি বলে দিয়েছি বেসিকের ভিতরে যে যদি কোথাও এর বা অফ লেখা থাকে, এই এর বা অফের জায়গায় আমরা কী করব? আমরা জাস্ট হচ্ছে একটা কী লিখব? একটা ক্রস বা গুণ চিহ্ন দিব। কেমন? তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় 10/50 মানে 50-এর 10% কত? তাহলে 50 এর মানে কত বা অফ মানে কত? ক্রস। আর 10 লিখে দিলাম, পার্সেন্টেজ মানে কত? 1/100। এইটা যত মান হবে তত। তাহলে 10 দিয়ে যদি কাটি 10 × 100, 10 দিয়ে যদি কাটি 5, তাহলে এটার আনসার হচ্ছে 5। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি বলে 20-এর 20% সমান কত? তাহলে 20 লিখে দিলাম। এর তুলো দিয়ে আমরা কী লিখবো? এর তুলো দিয়ে আমরা একটা গুণ লিখবো, 20 লিখে দেবো। আর পার্সেন্টেজ তুলো দিয়ে আমরা কী লিখবো? 1/100, তাহলে 1/100 লিখে দিলাম। তাহলে 20 দিয়ে যদি কাটি কত হয়?
5, আর 5 যদি বেশি কাটি 4, তাহলে এটার মান হচ্ছে 4। এইটাই আনসার। আমি আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এখন আসেন আরও কিছু জিনিস আমরা দেখি, কয়েকটা অঙ্ক, তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে। যেমন কেউ যদি বলে 125-এর 125% সমান কত, তাহলে 125 আমরা লিখে দিলাম, এর জন্য একটা গুণ দিলাম, 125 আমরা লিখে দিলাম, পার্সেন্টের জন্য 1/100 লিখে দিলাম। তাহলে এখানে যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে কত হবে? 25 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5×25 হচ্ছে 125, 4×25 হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? এটা উপরে গুণ করলে কত হয়? 125 গুণ 5 ডিভাইডেড বাই 4। এটার মান যত হবে তত। এটার মান হবে হচ্ছে, করে দেখতে হবে, কেমন, এক্স্যাক্টলি বলতে পারছি না। ঠিক আছে, তাহলে এটা করলে হয়ে যাবে। ঠিক আছে, এখন আসুন, যদি 0.2%-এর 20% বলে, তাহলে তার মান কত হবে? এটা অনেক পরীক্ষাতে এসেছে। আমি যে এখানে যে উদাহরণগুলো দিয়ে রেখেছি, আগেই বলে দিই, আমার এখানে যে উদাহরণগুলো করা আছে, এই সবগুলোই কোনো না কোনো বিসিএসে এসেছে বা কোনো না কোনো চাকরির পরীক্ষাতে এসেছে। কেমন, সেই উদাহরণগুলো আমি সিলেক্ট করেছি যেগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তার মানে আপনার এই ভিডিও দেখলে প্রশ্নও সলভ করা হয়ে যাবে অলরেডি। ঠিক আছে, এখন আসি 0.2 এর জন্য কি দেবো? একটা গুণ দিব, তারপরে 20%-এর জন্য কি দেবো? 1/100। এখন এই 20 দিয়ে কাটলে কত হয়? 5। তাহলে এখানে হচ্ছে 0.2/5, সরি 4 হয়ে গেছে, 0.2/5, এটাই হচ্ছে আনসার। এটাকেই যদি আমরা আরও ছোট ছোট করে ভাগ করি, তাহলে কি হবে? তাহলে হবে 0.04। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। আবার আরেকটা আসে, দেখুন 12.5-এর 1.3% কত? তাহলে এটা দেখুন 12.5 আমরা লিখে দিলাম, এর জন্য আমরা গুণ দেব, 1.3 আমরা লিখে দেব, আর পার্সেন্টের জন্য 1/100। এটাকেই যদি কাটাকাটি করি, তাহলে একটা মান আসবে, সেই মানটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে মান কত আসে? এটা হচ্ছে, যদি এটার সাথে এটা গুণ করি, তাহলে মান আসে হচ্ছে 3×15, 16, 16.25 আসে, 16.25/100। তাহলে এটা করলে হয়, যদি 100 দিয়ে ভাগ করি, 0.1625। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এখন ধরুন 200 টাকার এত % সমান হওয়ার, একই কথা, জাস্ট 200 আমরা লিখে দেব, টাকার মানে এর আছে সাথে, দেখছেন, তাহলে 200 এর জন্য আমরা একটা ক্রস দিয়ে দিব। আর 12.5-কে তো আমরা বললাম যে মিশ্র ভগ্নাংশকে তো আমরা আর হিসেব মানে প্রকাশ করতে পারি না, তাহলে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। অপ্রকৃত ভগ্নাংশ করতে গেলে আমরা কি করব? এটাকে নিচেরটার সাথে উপরেরটা গুণ করে দেবো, +1, তাহলে 12×24=25/2, আর পার্সেন্টেজের জন্য 1/100। এইটা করলে যা হবে সেটাই আনসার। তাহলে 2 দিয়ে কেটে দিলাম, 2 কেটে দিলাম, তাহলে আনসার হচ্ছে 25। ঠিক আছে, এখন আসুন পার্সেন্টেজ যদি বলে, যেমন এখানে বলা আছে 4%-এর 3% কত? খুবই ইন্টারেস্টিং না? কঠিন লাগছে না? কিন্তু আসলে কঠিন না। আমরা কি করব? 4 লিখে দিলাম, পার্সেন্টেজ ফ্লো দিলে আমরা কি লিখব? 1/100। এর জন্য আমরা কি লিখব? এর জন্য একটা গুণ দিব, আবার 3 লিখে দিলাম, পার্সেন্টের জন্য কি লিখব? 1/100। তাহলে দেখুন, কঠিন কোনো কিছু না। তাহলে 4 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে কত হবে? 20। তাহলে এখানে কত হচ্ছে? 3 এত হচ্ছে আনসার। ঠিক আছে, আবার যদি বলে 80-এর 75%-এর 25% কত? এইটাও একই কথা, 80 লিখে দেবো, এর জন্য ক্রস, 75 লিখে দেবো, পার্সেন্টের জন্য 1/100, আবার এর জন্য ক্রস, 25 লিখে দেবো, আবার পার্সেন্টের জন্য 1/100। এটা করলে যত আসবে তত। ঠিক আছে, তাহলে এইগুলো কঠিন কোনো কিছু না, জাস্ট আমাদের একটু ভাবা লাগবে। আবার দেখুন এখানে লেখা আছে 100 টাকার 100 টাকার শতকরা 2 ভাগ কত টাকা? মানে 100 টাকা আমরা লিখে দেব, এর 2 ভাগ মানে 2%, তাহলে গুণ, এর জন্য গুণ, আর 2% মানে 2/1/100। এটা করলে যা হবে তাই। ঠিক আছে, তাহলে 100 কেটে দিলে 2 টাকা, এটাই আনসার। তাহলে এটা ছিল 2 টাইপের অঙ্ক। এখন তৃতীয় টাইপের আর একটা অঙ্ক আসে, যেটা হচ্ছে আমাদের মান থেকে শতাংশ নির্ণয় করতে বলে, বা মান থেকে শতকরা নির্ণয় করতে বলে। এক্ষেত্রে আমরা কি করব? আমরা যে প্রশ্নটা থাকবে কত, এই কতকে আমরা এক্স ধরে নিব। যেমন প্রশ্ন যদি আসে, এখানে দেখুন একটা প্রশ্ন এখানে আমি লিখেছি, এটা 37তম বিসিএসের একটা প্রশ্ন, যে 5-এর কত শতাংশ 7 হবে? তাহলে 5-এর কত শতাংশ হচ্ছে 7 হবে? আমরা কি বললাম, এখানে আমরা কি করব? আমরা জাস্ট হচ্ছে এই যে কতকে আমরা এক্স ধরে নিব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা ধরলাম 5-এর x শতাংশ, 5-এর
এক্স শতাংশ বা X% সমান 7 হবে, এটা লিখতে পারি। এখন আমরা একটু আগেই শিখলাম কি, 5-এর জায়গায় 5 লিখে দেবো, এর তুলে দিলে গুণ লিখতে হয়, এক্সের জায়গায় x লিখে দেবো, আর পার্সেন্টেজ তুললে 1/100 লিখতে হয়, আর 7 সমান 7 থাকলো। তাহলে এখন যদি এটাকেই ক্যালকুলেশন করি কত আসে, 5x সমান ওইদিকে দিলে 700, তাহলে x সমান 700/5, 700/5 করলে যত হবে আনসার তত। ঠিক আছে, এটা কত আসে 700/5 করলে 140, তাহলে 140% হচ্ছে আনসার। বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের 37তম BCS এর একটা প্রশ্ন। আবার 35তম BCS একটা প্রশ্ন এসেছিল যে 12 এর কত শতাংশ 18 হবে। তাহলে আমরা ধরলাম 12 এর x% সমান 18 হবে। তাহলে একইভাবে আমরা 12-এর জায়গায় 12 বসাই দেবো, এর জন্য ক্রস দিব, এক্সের জায়গায় x বসাই দেবো, পার্সেন্টেজ তুললে 1/100 লিখে দেবো, সমান 18। এইটাই যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হবে, আমরা x সমান লিখতে পারি 100 গুণ 18 ডিভাইডেড বাই 12। তাহলে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 150%, এটাই আনসার। বোঝা গেছে? আবার আরেকটা প্রশ্ন আমরা মনে দেখতে পারি, যেমন একটা প্রশ্ন এসেছিল আমাদের BTC-তে 2010 সালে, যে হাউ মাচ পার্সেন্ট ইজ 7.5 অফ 25, মানে 25 এর x% সমান 7.5। এইখান থেকে আমাদের মানটা বের করতে হবে এক্সের। তাহলে আমরা কী করবো, আমরা 25-এর জায়গায় 25 বসাই দেবো, এর জন্য ক্রস, এক্সের জন্য এক্স, আর এটার জন্য 1/100, সরি বাংলা ইংরেজি মিক্স হয়ে গেছে, 1/100, ওকে, 7.5। এইখান থেকে আমরা এক্সের মান যদি বের করি তাহলে চলে আসবে আমাদের মান। তাহলে কি হবে, 7.5 গুণ 100 ডিভাইডেড বাই 25। তাহলে এক্সের মান কত আসবে, আমরা যদি কাটাকাটি করি, এক্সের মান আসবে হচ্ছে 30% হচ্ছে আনসার। বোঝা গেছে? আবার যদি বলে 200 টাকা শতকরা কত সমান 10 টাকা, একই রকম এই অঙ্কটা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, এটা একটু আমরা করে দিই। কেমন, যে এক্স যদি একটা ধনাত্মক সংখ্যা হয় তাহলে 5x এর শতকরা কত। তার মানে এখানে আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা স্কোয়ার রুট করি বা বর্গমূল করি, সেক্ষেত্রে প্লাস মাইনাস দুইটা মান আসে। তো এখানে এক্স ধনাত্মক দিয়ে বোঝাতে চাচ্ছে যে এখানে নেগেটিভ মানটা আমরা নিব না, এটাই জাস্ট। তাছাড়া এই প্রশ্নটা একেবারেই ইজি। তাহলে এখন যদি করি যে এক্স ধনাত্মক সংখ্যা হলে 5x এর শতকরা কত, তাহলে আমরা ধরলাম 5x এর x% সমান 25, প্রশ্ন মতে তো তাই না? তাহলে প্রশ্ন মতে 5x এর x% সমান 25 হবে। এইখান থেকে জিজ্ঞাসা করছে যে আমাদের x এর মানটা কত হবে। তাহলে x এর মান আমরা বের করি। তাহলে আমরা জানি যে 5x এর জায়গায় আমরা 5x লিখে দিব, তাহলে 5x লিখে দিলাম, এর জন্য আমরা একটা ক্রস দিব, x এর জন্য x, আর 1/100 করবো, পার্সেন্টেজের জন্য 25 লিখে দিলাম। এখন আমরা যদি এই দুটাকে একসাথে নিয়ে আসি তাহলে কত হবে, 5x স্কোয়ার, আর ওইদিকে নিয়ে গেলে 25 গুণ 100 মানে 2500, তাই তো? তাহলে এখানে কি হবে, x স্কোয়ার সমান 2500/5, কত হবে, 5×5 = 25 মানে 500। তাহলে x সমান কত হবে, x সমান √500। এই √500 করলে যা হবে সেটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এখন এখানে ধনাত্মক মানটা নিব, কারণ কি x ধনাত্মক লেখা আছে, এই আনসার, কঠিন কোনো কিছু না। বোঝা গেছে? আচ্ছা, এখন 4 নম্বর টাইপে চলে আসি। আর একটা টাইপের অংশ হচ্ছে, অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে যে সংখ্যা শতকরা মান থেকে সংখ্যাটা নির্ণয় করতে বলতে পারে। সেটা আবার কীভাবে, যেমন একটা প্রশ্ন আপনাকে দেওয়া হলো যে একটি সংখ্যার 12% নিলে 96 হয়, সংখ্যাটি কত? 96 হয়, ওকে। তাহলে একটি সংখ্যার যদি 12% নিই তাহলে সেটা 96 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা সংখ্যাটি ধরেন x ধরে নিলাম, তাহলে ধরি সংখ্যাটি x, তাহলে x এর 12% সমান 96, প্রশ্ন মতে এটা বলছে। তাহলে x এর 12% মানে কি, x এর জায়গায় x লিখে দিব, এর জন্য ক্রস, 12-এর জন্য 12, পার্সেন্টের জন্য 1/100 সমান 96। এইখান থেকে আমরা জাস্ট x এর মান বের করে দিলে সংখ্যাটি চলে আসবে। তাহলে x এর মান আমরা এখান থেকে বের করি, তাহলে x সমান 96 গুণ 100 ডিভাইডেড বাই 12। তাহলে একটা কথা আপনারা জানেন যে 8×12 = 96, তাহলে কত হচ্ছে 800, তাহলে x এর মান হচ্ছে 800। বোঝা গেছে? আবার যদি প্রশ্ন আসে যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, আমরা ধরি 48 সংখ্যাটা x এর 80%, তাহলে x এর 80% সমান 48, এটাই। এখন এইটাকেই যদি আমরা ভালো করে লিখি, তাহলে x এর পরে এর জায়গায় ক্রস দিয়ে দেবো, 80-কে 80 লিখবো, পার্সেন্টের জন্য 1/100 লিখে দিব,
এবার 48। তাহলে এখন যদি এক্সের মান বের করি তাহলে কত হবে? 48 গুণ 100 ডিভাইডেড বাই 80। এটা করলে দাঁড়ায় হচ্ছে 4 32 48 6 60 6 আসে, তাহলে 60 হচ্ছে আনসার। বোঝা গেল? এইটাও আমরা একইভাবে বের করে ফেলতে পারি। তাহলে জাস্ট ইজি অঙ্ক, একটু মাথাটা ঠান্ডা রাখলেই আপনারা খুব সহজেই করতে পারবেন এটা। এখন আসুন আরেকটা টাইপের অঙ্ক আসে যে কথার অঙ্কের শতকরা, মানে কোনো একটা কথাবার্তা আপনাকে বলে দিয়ে বলবে এইখানে হচ্ছে শতকরা মান কত। ফর এক্সাম্পল আমরা কয়েকটা উদাহরণ দেখি, এটা বিসিএসে কখনো আসতে দেখা যায়নি এখন পর্যন্ত, কিন্তু আসতে পারে। যে আমরা যদি ধান এবং চালের কথা চিন্তা করি, তাহলে ধান যদি আমরা মাড়াই করি, ধান মাড়াই করলে আমরা কী পাই? আমরা চাল পাই এবং তুষ পাই। তো আমরা মনে করি যে ধানে চাল আর তুষের অনুপাত হচ্ছে 7:3। তাহলে এখানে শতকরা কতটুকু চাল আছে? তাহলে 7:3 যদি চাল হয় তাহলে টোটাল পরিমাণটা কত? 10। তাহলে অনুপাতের মোট মান কত? 10। তাহলে এখানে চাল কত? চাল হচ্ছে প্রথম 7। তাহলে এখানে যদি শতকরা কত পার্সেন্ট চাল আছে বলে, তাহলে আমরা কি করব? আমরা চালের পরিমাণটা ডিভাইডেড বাই মোট ধানের পরিমাণ, কিন্তু কোনো কিছুকে পার্সেন্টেজ করতে গেলে আমরা কি করি? 100 গুণ করে দিই, 100 গুণ করে দিব। এইটা করলে যা আনসার হবে সেটাই। তাহলে কি হবে? 70%। বোঝা গেছে? আবার দেখুন, একটি বইয়ের পূর্বের মূল্য এবং বর্তমান মূল্যের অনুপাত হচ্ছে 2:3। বইটির দাম কি পরিমাণ বেড়েছে? তার মানে এখানে বলছে যে বইটির পূর্বের যেই মূল্য এবং পরের যেই মূল্য, এই দুইটা মূল্যের অনুপাত হচ্ছে 2:3, এবং এই মূল্যের পরিমাণ কিছুটা বেড়ে গেছে। বেড়ে গিয়ে কি পরিমাণ বেড়েছে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে পরের মূল্য ছিল হচ্ছে 3 আর পূর্বের মূল্য কত ছিল? 2। তাহলে বেড়েছে কত? 3 - 2। আর এটাকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে? পূর্বের মূল্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে পূর্বের মূল্য ছিল 2, বেড়ে 3 হয়েছে। কত বাড়ছে? 1 বাড়ছে। কতর ভিতরে 1 বাড়ছে? 2-এর ভিতরে 1 বাড়ছে। এটাকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে? 50%। ইজি, ঠিক আছে? আবার আরেকটা অঙ্ক যদি আমরা চিন্তা করি যে একটা মানুষ হচ্ছে যার নাম হচ্ছে মিস্টার ক। এই মিস্টার ক এর আয় এবং ব্যয়ের অনুপাত হচ্ছে 4:3। তার মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ? তাহলে তার আয় 4 হয়, ব্যয় 3 হয়। তাহলে তার সঞ্চয় কত হচ্ছে? 4 - 3। এটা কতর ভিতরে হচ্ছে? যতটুকু আয় হচ্ছে তার ভিতরে, তাহলে 4-এর ভিতরে। এবং এটা পার্সেন্টেজ করতে বলছে, তাহলে 100%। তাহলে এটা করলে কত হবে? 1/4 × 100 মানে 25%। এটাই অ্যান্সার। এভাবে আমরা কথার অঙ্কের শতকরা বের করতে পারি। বাকিগুলো খুব ইজিলি আপনারা করে ফেলতে পারবেন। একটু দেখেন এইগুলো। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসে আমাদের যে শতকরা তুলনা, হ্রাস, বৃদ্ধি বা যোগ বিয়োগ, এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায়। এটাও খুব ইজি। আমরা আগের যে বেসিকগুলো দিয়ে অঙ্কগুলো করলাম, ওই 2-3টা বেসিক মনে রাখলে আসলে এখানে শতকরা যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন। তো আমি জাস্ট কয়েকটা উদাহরণ আপনাকে দেখিয়ে দিই। এখানে কি করব, যেমন যদি বলে 200-এর 5% 200-এর 10%-এর কত কম? খুব ইজি, আমরা 200-এর 10% বের করব, 200-এর 5% বের করব, বের করে বিয়োগ করে দিব, তাহলে কত কম বের হয়ে গেল, তাই না? এতটাই ইজি অঙ্কটা। তাহলে দেখুন, আমরা 200-এর 5% মানে 5/100 করলাম, তাহলে 10 হলো। আর এখানে কি হলো? 200-এর 10% করলাম, তাহলে কত হলো? 200 2, তাহলে 20 হলো। তাহলে কত হচ্ছে? 20 - 10, তাহলে আনসার হচ্ছে 10। এটা আনসার। বুঝে গেছে? এখন যদি প্রশ্ন এরকম চলে আসে যে ধরেন কেউ আপনাকে বললো যে কোনো সংখ্যার 40%-এর সাথে যদি আমরা 42 যোগ করি তাহলে যে যোগফল হয় ওইটাই সেই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটি কত? এভাবে আপনাকে বলে দিল। তো এই ক্ষেত্রে মনে রাখবেন, এই টাইপের অঙ্ক আসলে আপনারা ধরে নিই যে এই সংখ্যাটা হচ্ছে 100%। মানে এরকম যদি পার্সেন্টেজের একটা অঙ্ক দিয়ে বলে যে ওই সংখ্যাটি কত, তাহলে আপনারা ধরে নেবেন যে এই সংখ্যাটি হচ্ছে 100%। তাহলে এইখানে দেখুন যে প্রশ্নটা এসেছে, এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এসেছিল সিপাহী নিয়োগ পরীক্ষায়। তো এটা আমরা একটু করে দেখি। আমরা ধরি যে সেই সংখ্যাটা হচ্ছে 100%, ঠিক আছে? এবং এই সংখ্যাটি সমান তাহলে কত? এই সংখ্যা 40%, তাহলে 40% প্লাস 42। প্রশ্ন মতে এটা হচ্ছে, তাই তো? যে কোনো সংখ্যা 40%-এর সাথে 42 যোগ করলে, মানে 40% তার সাথে 42 যোগ করলে সেই সংখ্যাটি সমান হবে। তাহলে চুপ করলাম। এখন এইখান থেকে আমরা কি করব? আমরা এই 100%-এর মান বের করব। কি করে? দেখুন, আমরা কি করতে পারি? আমরা 42 একদিকে নিয়ে নিব, ঠিক আছে? আর 100 থেকে 40 বিয়োগ করলে 60% হয়।
আবার 1%-এর মান যদি আমরা বের করি তাহলে কত হবে 42/60। আর যদি 100%-এর মান আমরা বের করি তাহলে কত হবে 100% সমান 100 গুণ করে দেব, তাহলে 42 গুণ 100 ডিভাইডেড বাই 60। তাহলে আমরা 0 কেটে দিলাম, 6 7 42, 7 10 70, তাহলে সংখ্যাটি হচ্ছে 70। এইটাই আনসার। বোঝা গেছে? আমি আরও একটা করে দিচ্ছি, আরও ইজি করে। ধরেন আপনাকে কেউ বলল যে একটি সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটির সমান হয়। আমরা ধরে নিলাম সংখ্যাটি 100%, তাহলে সংখ্যাটি হচ্ছে 100%, এবং এই সংখ্যাটি সমান তখনই হবে যখন এই সংখ্যার 75% এর সাথে আর 75 আমরা যোগ করে দিব। তাহলে ধরলাম 75% প্লাস 75 যোগ করলে সেই সংখ্যাটি মানে 100% হয়। এখন এখান থেকে কি করব, আমরা হচ্ছে এই পার্সেন্টেজের মান বের করব। তাহলে এখন যদি আমরা 100 থেকে 75 বিয়োগ করি তাহলে কত হবে 25%। তাহলে 25% সমান সমান 75 হবে। তাহলে 1% সমান কত হবে, 1% সমান হবে হচ্ছে 75 ডিভাইডেড বাই 25, বা 100% সমান কত হবে 75-এর সাথে আমরা 100 গুণ করে দিব ডিভাইডেড বাই 25। তাহলে 75-কে 25 দিয়ে ভাগ করলে কত হয় 3 25 75, তাহলে 300। তাহলে সংখ্যাটি কত 300। বোঝা গেছে? খুবই ইজি। একইভাবে আমরা হচ্ছে এইটা করতে পারি, কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে 60 হয়। এটা জাস্ট যোগের জায়গায় আমরা বিয়োগ করে দেবো, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে? আবার যদি এরকম আসে কোনো সংখ্যার 40% ও 10%-এর পার্থক্য 3.6, এটা একটু করে দিই কেমন? একই রকম ইজি, কোনো কঠিন কোনো কিছু না, তারপরে একটু করে দিই। আমরা ধরলাম সেই সংখ্যাটি হচ্ছে 100%। এখন এই সংখ্যার 40% মাইনাস সেই সংখ্যার 10%, এটা যদি করি সমান 3.6 হয়। এখন 40% মানে কি, 40% মানে 10% করলে কত হয় 30%, তাহলে 30% সমান 3.6। আবার 1% করলে কত হয়, 1% মানে হচ্ছে 3.6/30। 100% সমান কত হয়, 100% সমান আমরা লিখতে পারি 3.6 গুণ 100 ডিভাইডেড বাই 30। ঠিক আছে, ভাগ করে দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে এটা করলে কত হয় 360/30, 360/30 ভাগ করা যায় কি 0 0 3 বছর, হ্যাঁ 12। আনসার হচ্ছে 12। কঠিন মনে হচ্ছিল না, কিন্তু এই অঙ্কের আনসার হচ্ছে 12। দেখুন বুঝে গেছে, খুব ইজি। বা এটাও আমরা একইভাবে করে ফেলতে পারি যে এত পার্সেন্টের সমান হয়, তাহলে ক আর খ ইস্টু খ সমান কত, কোন সংখ্যার এত পার্সেন্ট বেড়ে এত হয়, এটা কত। খুবই ইজিলি আপনারা এগুলো করতে পারবেন। ঠিক আছে, এটা আচ্ছা, এটা একবার করে দিই আমি কেমন, যে কোনো সংখ্যার 6% বেড়ে 371 হয়। তাহলে আমরা ধরি ওই সংখ্যাটা 100%, তাহলে 100% ছিল, তার সাথে 6% বাড়ালাম, 6% বাড়ানোর ফলে কত হলো 371 হলো। এখন সংখ্যাটা কত, তাহলে মোট কত হচ্ছে 106% সমান 371, বা 1% সমান কত হচ্ছে, 1% সমান হচ্ছে 371/106, বা 100% সমান কত হচ্ছে, আমরা 100 দিয়ে গুণ করে দিব, তাহলে 371 গুণ 100 ডিভাইডেড বাই 106। এখন এইটাই যদি কাটাকাটি করি আনসার আসবে 6 2 দিয়ে করলে 50, 53 আর হচ্ছে 6, তাহলে হচ্ছে 350 হচ্ছে আনসার আসবে। বোঝা গেল? খুবই ইজি। বাকিগুলো আপনারা করে নিতে পারবেন খুবই ইজিলি। এখন আসুন 7 নম্বর টাইপের যে অঙ্কটা আমরা শিখব, যেটা প্রায় এসে থাকে, সেটা হচ্ছে শতকরা। তার মানে এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে আপনার কাছে যে কোনো একটা শতকরার মান এত, আর একটা শতকরার মান এত, এই শতকরা কত হ্রাস বৃদ্ধি হবে। একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন আমরা ধরে নিই কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25%, প্রস্থ 20% যদি আমরা বাড়াই, তাহলে তার ক্ষেত্রফল কত হবে। এই টাইপের অঙ্ক আসলে মনে রাখবেন যে আমরা এই সূত্রটা ব্যবহার করব, প্রথম শতকরা প্লাস দ্বিতীয় শতকরা প্লাস প্রথম শতকরা ইন্টু দ্বিতীয় শতকরা ডিভাইডেড বাই 100। এই যে সূত্রটা মাথায় ঢুকিয়ে ফেলেন। এরকম কোনো অঙ্ক আসলে আমরা এই সূত্রটা করে দিব। এটা একটা শর্টকাট নিয়ম, এটা দিয়ে খুব ইজিলি আমরা এমসিকিউ এর আনসার করে ফেলতে পারবো। তাহলে কোনো একটা দুইটা শতকরার মান দেওয়া থাকলে যদি তাদের হ্রাস বৃদ্ধি বের করতে বলে, তাহলে আমরা জাস্ট কী করবো, আমরা দুইটা শতকরা যোগ করে দিব, তারপরে দুইটা শতকরা গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ করে দিয়ে যোগ করে দিব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি এক্স আর ওয়াইয়ের মান বলে বৃদ্ধি পাইছে, তাহলে এই প্লাস এক্স লিখতে হবে বা প্লাস ওয়াই লিখতে হবে। কিন্তু যদি বলে এক্স আর ওয়াইয়ের মান হচ্ছে হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে আমরা মাইনাস এক্স বা মাইনাস ওয়াই লিখব। আমরা অঙ্ক করলে দেখতে পারবো আরও ডিটেলস। যেমন
যদি চিন্তা করি আমরা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত জানি আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এখানে বলা হচ্ছে যে দৈর্ঘ্য 25% বাড়ে, প্রস্থ 20% বাড়ে, তার মানে এখানে এক্সের মান +25 আর ওয়াইয়ের মান +20। ঠিক আছে, এক্স আর ওয়াইয়ের মান পেয়ে গেছি, তাহলে আনসারটা একেবারে ইজি। আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100 করে দেবো, আনসার হয়ে যাবে। তাহলে এক্সের মান কত? +25, ওয়াইয়ের মান কত? +20, এক্সের মান কত? +25, মান কত? +25, 100 দিয়ে ভাগ করে দিব, হয়ে যাবে। তাহলে এটা যদি করি কত হয়? 50, সরি 50 কোত্থেকে হচ্ছে আল্লাহ, সরি। তাহলে 5 হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 5 25, তাহলে 25 আর 25 কত হচ্ছে? 50, তাহলে 50% বাড়বে, এটাই আনসার। ঠিক আছে, তাহলে প্রশ্নটা ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট, প্রস্থ এত পার্সেন্ট বাড়লে ক্ষেত্রফল কত বাড়বে? ক্ষেত্রফল 50% বাড়বে। হয়ে গেছে। আরেকটা জিনিস দেখি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 5% বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফল কত? এখানে একটা জিনিস করুন, এখানে কিন্তু আমাদের শুধু দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থের কথা বলা নেই। তার মানে কি প্রস্থ বাড়েনি? প্রস্থ বাড়েনি মানে কি? আমরা ওয়াই সমান 0 ধরে নিব। যদি একটা প্যারামিটার দেওয়া থাকে আর একটা প্যারামিটার এক্স বা ওয়াইকে আমরা 0 ধরে নিব, তাহলে এখানে এক্স সমান কত? বৃদ্ধি বলছে 5%, মানে +5%, ওয়াই সমান কত? 0%। এটা দিয়ে অঙ্ক করলে হয়ে যাবে। যেমন আমরা এটা যদি করে দেখি, দেখুন এটা 41তম বিসিএসে এই প্রশ্নটা এসেছে, কেমন? জাস্ট 41তম বিসিএসে এই প্রশ্নটাই এসেছে যে কোনো একটি আয়তক্ষেত্রের 5% দৈর্ঘ্য যদি বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি হবে। তাহলে আমরা কী করবো? এক্স প্লাস ওয়াই, তার মানে 5 প্লাস ওয়াই কত? 0, সরি 5 প্লাস ওয়াই কত? 0, সাথে প্লাস 5 ইন্টু 0 ডিভাইডেড বাই 100, তাহলে 0 সাথে 0 করলে 0ই হবে, তাহলে 5%। তাহলে আনসার কত? 5%ই আনসার। বুঝে গেছে? এখন আসুন, ধরুন একটা বর্গের কথা বললো। এখন বর্গের ক্ষেত্রে তো এক্স আর ওয়াই দুইটার মান পাবেন না, বর্গের ক্ষেত্রে হচ্ছে একটাই বাহু থাকে। তাহলে দুইবার এক্সের মানও যা ধরবেন ওয়াইয়ের মানও তো ধরবেন, কারণ দুই বাহুই সমান। তাহলে এক্স আর ওয়াই এখানে সমান হবে, তার মানে 50 প্লাস 50, 50 প্লাস 50 প্লাস 50 গুণ 50 ডিভাইডেড বাই 100, এটা করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে হচ্ছে 125। আরও দেখি আমরা কয়েকটা, যেমন আপনার 37তম বিসিএসে একটা প্রশ্ন এসেছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তাহলে ক্ষেত্রফল কত কমবে। এটা 37তম বিসিএসের একটা প্রশ্ন। দেখুন এখানে আমরা কি করব, আমরা বলছি কমলে সেটাকে আমরা মাইনাস ধরবো, এবং প্যারামিটার যদি একটাই থাকে আর একটাকে 0 ধরে নিব যদি দুইটা প্যারামিটার আলাদা হয়। আর যদি দুইটা প্যারামিটার সেম হয় তাহলে আমরা কি করব? দুইটা প্যারামিটারকে সেম ধরে নিব। এখন একটা জিনিস খেয়াল করুন যে বৃত্ত তো ব্যাসার্ধ কোনো দিন চেঞ্জ হয় না, তাই না? বৃত্তের ব্যাসার্ধ যেখান থেকেই নিই সেম হবে। তার মানে এখানে এক্সের মানও যা, ওয়াইয়ের মানও তা। তাহলে ব্যাসার্ধ এক্স আর ওয়াইয়ের মান সেম, বর্গের মতো। কারণ কি প্যারামিটার তো একটাই, এবং একটা বৃত্তে যেহেতু ব্যাসার্ধ সব সেম থাকে, জাস্ট লাইক বর্গের সবগুলো বাহুতে একই থাকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুইটা কেন নিলাম? কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুইটা আলাদা প্যারামিটার পাচ্ছিলাম আমরা, দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়। ঠিক আছে, এখন যদি এইটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলি, দেখুন আমরা কমার কথা বলা আছে, মানে -20, ক্ষেত্রফল কত কমবে? ওয়াইও -20 প্লাস -20 ইন্টু -20 ডিভাইডেড বাই 100, এটা করবো আমরা। তাহলে মাইনাস মাইনাস এখানে উঠে যাই, তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়, থাকে হচ্ছে 4। তাহলে -40, আর এখানে কত থাকে? +4, মানে হচ্ছে 36, -36% হয় আনসার। -36 মানে কি? 36% কমবে, তাহলে আনসার হচ্ছে 36। বোঝা গেল এই প্রশ্নটার? একই সূত্র, জাস্ট আমরা কি করেছি, এখানে যেহেতু কমার কথা বলে দিয়েছে এই কারণে আমরা মাইনাস ব্যবহার করেছি সূত্রে। এক্সের মানটা মাইনাস এত, ওয়াইয়ের মানটা মাইনাস এত। যদি বাড়ার কথা বলতো তাহলে প্লাস দিতাম। আরেকটা কথা যে এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ যেহেতু কোনো দিন চেঞ্জ হয় না, একই থাকে, এই কারণে আমাদের এক্সের আর ওয়াইয়ের মান সেম হবে। বর্গের ক্ষেত্রে সবগুলো বাহু যেহেতু সমান হয়, ওই কারণে সেখানেও আমরা এক্স আর ওয়াইয়ের মান সমান দিব। কিন্তু যদি আয়তক্ষেত্রে বলে সেক্ষেত্রে তো সবগুলো মান সমান হয় না, এই কারণে সমান দিব না। বুঝে গেছে? এটা সাজিয়ে একটা কথা। একইভাবে বাকিগুলোর আনসারও খুব ইজিলি আপনারা করে নিতে পারবেন। যখন 45তম বিসিএসে এটা এসেছে যে জাবির সাহেবের বেতন যদি 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হয় তাহলে তার কতটুকু ক্ষতি হবে। খেয়াল করে দেখুন, প্রথমবার কিন্তু বাড়াইছে, তার মানে কি এক্সের মান প্লাস, তাহলে এক্সের মান +10, এবং কমানো -10, সরি কমানোর কথা বলছে, তাহলে এক্সের মান -10, কিন্তু পরে আবার কী করছে? 10% বাড়াইছে, তার মানে কি ওয়াইয়ের মান +10।
এইটা দিয়ে অঙ্ক করতে বলছে। তাহলে দেখুন কত পার্সেন্ট ক্ষতি হবে। আমরা এক্সের মান কত -10, ওয়াইয়ের মান +10 প্লাস -10 গুণ +10 বাই 100। তাহলে কাটাকাটি করলে কত হয়, -1 হয়। তাহলে -10 +10 -1, 10 কেটে যায়, থাকে কত, -1। তার মানে তার 1% ক্ষতি হবে। -1 মানে 1% ক্ষতি, তাহলে 1% ক্ষতি হবে। এটা 45তম বিসিএসের প্রশ্ন। একইভাবে এই প্রশ্নটা আবার এসেছিল যে 27তম বিসিএসে, যে একটি পণ্যের মূল্য যদি 25% বাড়ায় তারপর 25% কমায়, তাহলে সর্বশেষ মূল্যের তুলনায় কতটুকু বাড়লো বা কমলো। একই, আমরা জাস্ট হচ্ছে প্রথমে বাড়ানোর কথা বলছে, মানে প্রথম 25কে আমরা প্লাস ধরবো, দ্বিতীয় 25কে মাইনাস ধরবো, ধরে সূত্রে বসাই দেবো, অঙ্ক হয়ে যাবে। বোঝা গেছে? খুবই ইজি। এখন আরেক টাইপের অঙ্ক যেটা আমাদের আসে, যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে শতকরা পাস ফেল। এটা আসলে বিশেষ কোনো অঙ্ক না, আমাদের আগের সূত্রগুলো দিয়ে হয়ে যাবে, কিন্তু এটা আমরা একটু শর্টকাটে বের করবো, কেমন, খুব ইজিলি, যাতে আমরা পারি। এইখানে প্রশ্নগুলোতে বলা থাকে যে কোনো পরীক্ষার্থী দেখা যাবে একটা সাবজেক্টে ফেল করেছে বা আরেকটা সাবজেক্টে ফেল করেছে, তারপরে উভয় বিষয়ে ফেল করেছেন কি পাস করেছে সেটা দেওয়া থাকবে। তারপরে আপনাকে বলবে যে অন্তত একটি বিষয়ে ফেল করেছে কতজন বা অন্তত একটি বিষয়ে পাস করেছে কতজন, এভাবে আপনাকে বের করতে বলবে। তো এই ক্ষেত্রে আপনারা এই ট্রিকটা মনে রাখবেন যে যদি চাই যে অন্তত একটি বিষয়ে পাস অথবা অন্তত একটি বিষয়ে ফেল করেছে কতজন, তাহলে উপরের সূত্রটা আমরা ব্যবহার করব। সেটা কি? সেটা হচ্ছে আমরা প্রথম বিষয়ে পাস বা ফেল যতজন যোগ দ্বিতীয় বিষয়ে পাস বা ফেল যতজন বিয়োগ উভয় বিষয়ে পাস বা ফেল যতজন, এভাবে করে দিলে আমরা আনসারটা পেয়ে যাব। কিন্তু যদি উভয় বিষয়ে পাস বা ফেল বলে, তাহলে মোট শিক্ষার্থী থেকে অন্তত একটি বিষয়ে যে পাস বা ফেল আমরা বের করলাম সেটা হচ্ছে বিয়োগ করে দিব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এখন আমরা একটা উদাহরণ এই প্রশ্নটা দেখি, তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। যে এই প্রশ্নটাতে বলা আছে যে কোনো একটি পরীক্ষাতে আমাদের যে পরীক্ষার্থীরা আছে তারা 70% গণিতে পাস করেছে, 50% বাংলায় পাস করেছে এবং উভয় বিষয়ে পাস করেছে 40%। তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? আমরা অ্যাটলিস্ট এতটুকু তো এখান থেকে বের করতে পারবো যে অন্তত এক বিষয়ে কতগুলো মানুষ বা কতগুলো শিক্ষার্থী পাস করেছে, তো সেটা আমরা বের করি। তাহলে আমরা ধরে নিই যে অন্তত এক বিষয়ে পাস, অন্তত এক বিষয়ে পাস সমান আমরা কি জানি, আমরা সূত্র শিখেছি যে প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। আর ফেল থাকলে কি লিখতাম, প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। যেহেতু পাস দেওয়া আছে আমরা পাশের অঙ্ক করছি, তাহলে পাস লিখবো। তাহলে 70% প্রথম বিষয়ে প্লাস 50% দ্বিতীয় বিষয়ে, উভয় বিষয়ে কত, 40%, বিয়োগ করলে কত হয়, 80%। তাহলে অন্তত একটি বিষয়ে, মানে অ্যাটলিস্ট একটা বিষয়ে হলেও পাস করেছে এরকম মানুষের সংখ্যা হচ্ছে 80%। তাহলে একেবারেই পাস করেনি তারা কত? তাহলে মোট শিক্ষার্থী যদি 100 হয়, তাহলে একেবারেই পাস করেনি কত, 100 - 20 মানে 20%। তাহলে আনসার হবে 20%। তারা উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে আনসার কত, 20। বোঝা গেছে? আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, যে একটি পরীক্ষায় আমরা দেখলাম যে 60% গণিতে এবং 70% ইংরেজিতে পাস করেছে। ঠিক আছে, মানে একটা পরীক্ষা হলো, সেখানে 60% গণিতে পাস করেছে, মানে প্রথম বিষয়ে পাস হচ্ছে 60, দ্বিতীয় বিষয়ে পাস হচ্ছে 70, এবং 15% দেখা গেল উভয় বিষয়ে ফেল করেছে। ঠিক আছে, তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কত, 15%। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বের করে নিতে পারি কিনা, উভয় বিষয়ে পাস কত বের করতে বলছে। ঠিক আছে, উভয় বিষয়ে ফেলে আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে একটা জিনিস আমরা বের করে নিতে পারি কিনা, যেহেতু উভয় বিষয়ে ফেলের সংখ্যা দেওয়া আছে, পাসের সংখ্যা দেওয়া নেই, তাহলে আমরা এক বিষয়ে পাস তো বের করে নিতে পারবো। যেমন যদি 60% গণিতে পাস করে, তাহলে গণিতে ফেল কত, শুধুমাত্র গণিতে ফেল 100 - 60, তার মানে 40%। বোঝা গেল? আবার 70% ইংরেজিতে পাস করেছে, তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল কত, ইংরেজিতে ফেল আমরা 100 থেকে 70 বিয়োগ দিয়ে দিব, কত হয়, 30%। তার মানে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে 30%, শুধুমাত্র গণিতে ফেল করেছে 40%, উভয় বিষয়ে ফেল করেছে 15%। তাহলে অন্তত একটা বিষয়ে যে ফেল করেছে তাদের সংখ্যা কত? তাহলে অন্তত এক বিষয়ে ফেল করেছে তাদের সংখ্যা হচ্ছে 40 প্লাস 30 মাইনাস উভয় বিষয়ে 15, তাহলে কত হচ্ছে, হচ্ছে আমাদের 55%। তাহলে 55% হচ্ছে অন্তত একটা বিষয়ে ফেল করেছে। ঠিক আছে, তাহলে 55% শিক্ষার্থী যদি অন্তত একটা বিষয়ে ফেল করে, তাহলে কোনোটাতেই ফেল করেনি, মানে একটা বিষয় যদি ফেল করে তাহলে কোনোটাতেই ফেল করেনি।
বা উভয় বিষয়ে পাশ করেছে এরকম শিক্ষার্থী কত? 100 থেকে 55 বিয়োগ দেবো, মোট শিক্ষার্থী যদি 100 হয় তাহলে 55% অন্তত এক বিষয়ে ফেল করেছে। তাহলে 45% শিক্ষার্থী আছে যারা উভয় বিষয়ে পাশ করেছে বা কোনো বিষয়ে ফেল করেনি। এটাই হচ্ছে আনসার এটাই চাইছে যে উভয় বিষয়ে কত পার্সেন্ট পাশ করেছে। বোঝা গেল? একইভাবে আমরা পরের প্রশ্নটাও করে ফেলতে পারবো ইজিলি। এখন আসেন আরেকটা টাইপের, যে শতকরা জনসংখ্যা নির্ণয়। এটা নিয়েও প্রায় দেখা যায় প্রশ্ন এসে থাকে আমাদের বিভিন্ন পরীক্ষাতে। তো এটা আমরা একটু দেখি। এটা জাস্ট আমরা একটা শর্টকাট ব্যবহার করব, ঠিক আছে? কারণ এটা যদি কথায় অঙ্ক করতে চাই, কথায় অঙ্ক করতে গেলে অনেক সময় অনেক বড় হতে পারে। তো আমাদের যেহেতু এমসিকিউ টাইপের ম্যাথ নিয়ে মেইনলি আমরা ফোকাসড, সুতরাং এটা আমরা একটু দেখি কী করে আমরা বের করতে পারি। যদি এরকম কোনো প্রশ্ন দেওয়া থাকে যেখানে লেখা আছে যে এনতম বছরের পর জনসংখ্যা হবে, কোনো একটা শহরের বর্তমান জনসংখ্যা এত, সেখানে এনতম বছর পরে বা এনতম বছর আগে জনসংখ্যা কত হবে বা কত ছিল, এরকম অঙ্ক থাকলে মনে রাখবেন যদি এনতম বছর পরে জনসংখ্যা কত হবে জিজ্ঞাসা করে, মানে পরে যদি বলে, তাহলে বর্তমান জনসংখ্যার সাথে যত পার্সেন্ট জনসংখ্যা বাড়ে তত পার্সেন্ট জনসংখ্যা যত বছর বলবে তত বছর দিয়ে গুণ দিয়ে দিব। আর যদি এনতম বছর পূর্বে জনসংখ্যা বের করতে বলে, তাহলে বর্তমান জনসংখ্যাকে যত পার্সেন্ট বাড়ে বা কমে সেটা দিয়ে ততবার ভাগ দিয়ে দিব। আমরা একটা উদাহরণ দেখি, হয়তো মাথায় ঢুকলো না, কিন্তু উদাহরণ দেখলে মনে থাকবে। এই যে এই প্রশ্নটা দেখুন, কোনো শহরের জনসংখ্যা হচ্ছে 4 লাখ। কত? 4 লাখ। তাহলে বর্তমান জনসংখ্যা 4 লাখ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 25%। তার মানে বৃদ্ধি কত? 100 গুণ 25, তাই তো? তাহলে 125। 2 বছর পরে জনসংখ্যা কত হবে? মানে এনতম বছর হচ্ছে 2, তাহলে এনের মান এখানে 2। এইটাকে যদি অঙ্ক করি তাহলে জনসংখ্যা কত হবে? আমরা বর্তমান জনসংখ্যা লিখে দেব 4 লক্ষ গুণ বাড়লো কত পার্সেন্ট? 25%। তার মানে 100 প্লাস 25 মানে 125, 125% হলো। কত বছর বলছে? 2 বছর। আমি কি বললাম? যত বছর বলবে তততম বার গুণ করব। তাহলে 2 বার বলেছে, 2 বার 125%, 125% হচ্ছে গুণ করে দিব। ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট, যে যত বছর পরে বলবে বর্তমান জনসংখ্যার সাথে তত জনসংখ্যা বৃদ্ধির হারকে আমরা ততবার গুণ করে দিব যত বছর বলবে। তাহলে 2 বছর বলছে, 2 বার গুণ করে দিলাম। তাহলে এইটাকে যদি এখন আমরা সংখ্যায় প্রকাশ করি, 4 লাখ 125 গুণ 125 বাই 100 গুণ 100, তাই তো? তাহলে এই দুইটা শূন্য কেটে দিলাম, এই দুইটা শূন্য কেটে দিলাম, থাকলো কি 40 গুণ 125 গুণ 125। এটা করলে কত হয়? এটা করলে হয় 62,000, 6,25,000 জন। ঠিক আছে, এটাই আনসার। একইভাবে যদি বলে একটি গাছের বর্তমান উচ্চতা হচ্ছে 1080 সেন্টিমিটার, উচ্চতা বৃদ্ধির হার হচ্ছে 20%, মানে 20% করে বাড়ছে, মানে কি 120 হচ্ছে। 2 বছর আগে গাছটি উচ্চতা কত ছিল? দেখুন আগে বলছে, আগে বললে কী করবো আমরা? ভাগ করব। তাহলে দেখি বর্তমান হচ্ছে 1080 সেন্টিমিটার, তারপরে ভাগ করব। ভাগ কত করব? 2 বার বলছে, তার মানে 2 বছর আগে। তাহলে 120%, আবার ভাগ 120%। এটাকে আমরা কথায় প্রকাশ করি 1080 গুণ 120%, মানে কি 120/100, তাহলে 100 উপরে চলে যায় উল্টাই দিলে। এইটাও তাই, 100/120, 0 কেটে যায়, 0 কেটে যায়। এটা করলে কত হয়? একটু ক্যালকুলেটর হিসাব করে দেখে বলছি আপনাকে, কেমন? হচ্ছে 750 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। বোঝা গেল? তারপর আরেক টাইপের অঙ্ক আমরা দেখি, যে দুটি ভিন্ন অংশের যদি আপনাকে একত্রে শতকরা নির্ণয় করতে বলে তখন আপনি কি করে করবেন? এটা খুবই মজাদার। তো ধরেন যে এ একটা সংখ্যা দেওয়া আছে, এ সংখ্যার শতকরা হচ্ছে X%, বি আর একটা সংখ্যা দেওয়া আছে যার শতকরা হচ্ছে Y%। তাহলে এদের মোট শতকরা কত? এইভাবে যদি প্রশ্নটা আপনাকে করে তাহলে আপনি কি করবেন? এই ক্ষেত্রে শর্টকাট পদ্ধতি হচ্ছে এই সূত্রটা ব্যবহার করা। আমরা কি করব? X + by ডিভাইডেড বাই A + B। যেমন আমরা একটা প্রশ্ন দেখি, তিতাস গ্যাস ফিল্ড পরীক্ষায় আসছিল একবার, যে একটি ব্যবসায়ীর আমদানিকৃত 240টি বাইকের মধ্যে 15% বাইকে ত্রুটি খুঁজে পেল। তাহলে আমরা ধরলাম প্রথমবার যে বাইক আমদানি করলো সেটা হচ্ছে A, ত্রুটি কত হচ্ছে X, তাহলে AX পেয়ে গেলাম। তারপরের কথা, পরবর্তীতে আমদানিকৃত 160টি বাইকের মধ্যে, তাহলে দ্বিতীয় বাইক কত? B, এবং বাইকের মধ্যে
2D কত হলো 5 মানে ওয়াই, তাহলে আমরা এক্স পেয়ে গেছি, বিওয়াই পেয়ে গেছি, এইটা দিয়ে জাস্ট বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। এখন দুইবারে সে শতকরা কতটুকু ত্রুটি পেলো, মানে দুইবারে মোট ত্রুটি বের করতে বলেছে, তাহলে আমরা তো শর্টকাটে করে ফেলতে পারি। এ কত 240, এক্স কত 15%, প্লাস বি কত 160, ওয়াই কত 5%, ডিভাইডেড বাই কত এ প্লাস বি মানে 240 প্লাস 160। এটাই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়ায়, এখানে দাঁড়াচ্ছে আমাদের, হিসাব করে নি দাঁড়ান, নিচে তো 400, উপরে হচ্ছে 4400, তো যদি ভাগ করি 0 0 0 0 4 11 40, 11 হচ্ছে আনসার। তাহলে টোটাল হচ্ছে 11% হচ্ছে আমাদের ত্রুটি আছে, হয়ে গেছে, এটাই আনসার। এখন আসি আরেক টাইপের অঙ্ক, যে শতকরা থেকে যদি আপনাকে হিসাব করতে বলে, ধরেন আপনাকে বলল যে কোনো একটা কেন্দ্রে এরকম যদি প্রশ্ন আসে যে কোনো কেন্দ্রে যে 1200 পরীক্ষার্থী আছে, যার ভিতরে হচ্ছে 55% ছাত্র, তাহলে ছাত্রীর সংখ্যা কত? তাহলে দেখুন এইখানে আমাদের পরীক্ষার্থী কত আছে, টোটাল 1200, যার ভিতরে 55% ছাত্র, ছাত্রীর সংখ্যা হচ্ছে, তাহলে 55% যদি ছাত্র থাকে, ছাত্রী কত হবে, 100 - 55 সমান 45%, তাহলে 1200 এর 45% করলে আনসার হয়ে যাবে, তাহলে 1200 এর 45% হচ্ছে আমাদের ছাত্রী সংখ্যা। তাহলে 1200 এর 45% আমরা করে দিই যদি, 45 ডিভাইডেড বাই 1/100, যদি কেটে দিই 12, 12 গুণ 45, তাহলে হচ্ছে 540 জন, এটাই আনসার। বোঝা গেল? খুব ইজি, কঠিন মনে হচ্ছিল না? আচ্ছা, আবার যদি প্রশ্নটা এরকম করে যে মিস্টার রেজা, এটা 38তম বিসিএসের প্রশ্ন, কারণ 38তম বিসিএসে সেম এই প্রশ্নটা এসেছে, যে মিস্টার রেজা তার যে সম্পদের, এই সম্পদের 12% সে হচ্ছে স্ত্রীকে দিয়ে দিল, তা আর 58% দিয়ে দিল ছেলেকে, তাহলে 12% দিয়ে দিল হচ্ছে স্ত্রীকে, 58% দিয়ে দিল হচ্ছে তার ছেলেকে, এবং অবশিষ্ট যেই পার্সেন্টেজটা ছিল সেটা, তার পরিমাণটা হচ্ছে 7,20,000 টাকা, সেটা তার মেয়েকে দিয়ে দিল। এখন প্রশ্নটা করেছে যে তার সম্পদের মোট পরিমাণ কত, ঠিক আছে? এখন আমরা চিন্তা করি এখানে মেয়েকে আসলে কত দিয়েছেন, সে মেয়েকে দেন, আমরা ধরে নিই তার মোট সম্পত্তি 100%, ঠিক আছে, আমরা ধরি তার মোট সম্পত্তি 100%, ধরি মোট সম্পত্তি 100%, তাহলে এর ভিতরে সে মেয়েকে কত দিয়েছে, মেয়েকে দিয়েছে 7,20,000। এখন মেয়েকে কত দিয়েছে, যা অবশিষ্ট থাকে, তাহলে 100 থেকে যদি আমরা বাদ দিই বাকিগুলা, 100 থেকে সে 12% দিয়েছে স্ত্রীকে, 58% দিয়েছে ছেলেকে, তাহলে এই বিয়োগফলটা ততটাই সে মেয়েকে দিয়েছে, তাহলে এইটার সমানই আমরা কি লিখতে পারি, এটার সমানই আমরা লিখতে পারি 7,20,000, তাই তো? এখন খেয়াল করে দেখুন, এগুলো তো সব পার্সেন্টেজ, তাই তো? এটা বিয়োগ করলে কত হচ্ছে, 30%, তাহলে 30% সমান 7,20,000 টাকা, বা 1% সমান কত, 7,20,000 ডিভাইডেড বাই 30, অতএব 100% সমান কত, এটার সাথে আমরা 100 গুণ করে দেবো, তাহলে 7,20,000 বাই 30 গুণ 100, 0 0 কেটে দিলাম, তাহলে 3 দিয়ে ভাগ করলে 324, 30 দিয়ে ভাগ করলে 2400 মানে 24,000, তাহলে হচ্ছে 24,000, 24,000 সাথে 10 গুণ করলে, তাহলে তার মোট সম্পত্তি যে মূল্য সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 24 লাখ টাকা। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের উত্তর। আবার একইভাবে যদি এই প্রশ্নটা করা হয় যে যদি পোশাকে এত পার্সেন্ট শার্ট হয় তবে শার্ট 9 কয়টি, এটা তো খুব ইজি, তাই না? তাহলে 40% শার্ট, শার্ট 9 কয়টি, 60%, 100 থেকে বিয়োগ করলে, তাই তো? তাহলে 15 এর 60%ই আনসার, তাহলে 15 এর 60% মানে 60, 100, 1/100 কেটে যদি দিই তাহলে কত হয়,
2 দিয়ে কাটলে 3, 5, 5 দিয়ে কাটলে 3 + 15, তাহলে 9টা হচ্ছে 9। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। এখন আর কয়েক টাইপের অঙ্ক যেটা আসে আমাদের, যে মূল্য হ্রাস বৃদ্ধি। ঠিক আছে, এবং এইখান থেকে দেখা যায় বিসিএসে প্রায় প্রশ্ন আসে। এই যে 60 কয়টি নয়, এটা কিন্তু বিসিএসের প্রশ্ন, কেমন? এটা 25তম বিসিএসে এসেছে, 25তম বিসিএসে। এখন আসি আমরা যে মূল্য হ্রাস বৃদ্ধি, এই টাইপের অঙ্কগুলো বিসিএসে প্রায় আসতে দেখা যায়। যেমন আমি কয়েকটা বিসিএসের প্রশ্ন সলভ করে দিব আজকে। যদি কোনো পণ্যের মূল্য হ্রাস বৃদ্ধির পর ব্যবহার কী পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করলে তার যেই মোট খরচ অপরিবর্তিত থাকবে, এই টাইপের প্রশ্ন আসে, তাহলে আপনারা মনে রাখবেন যে এই দুইটা সূত্র আমরা ব্যবহার করতে পারি। যদি মূল্য বৃদ্ধির কথা বলে তাহলে এই সূত্র, যদি মূল্য হ্রাসের কথা বলে তাহলে এই সূত্র। ঠিক আছে, এটা করলে হয়ে যাবে। যেমন 41তম বিসিএসে প্রশ্ন এসেছে যে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে একই থাকবে। তাহলে মূল্য হ্রাস কত হলো? 10%। তাহলে মূল্য হ্রাসের সূত্র আমরা কি জানি? এই যে এইটা। তাহলে এই সূত্রে যদি আমরা বসাই যে কত পার্সেন্ট, মানে শতকরা কত বাড়ালে আমরা খরচটা অপরিবর্তিত থাকবে, সেটা হচ্ছে মূল্য হ্রাস কত? 10%। এবং কতর ভিতরে বাড়াচ্ছি? 100 - 10। এইটা যদি আমরা করি তাহলে কত হয়? আমাদের হচ্ছে 1000 বাই 10, 100 লিখে ফেলেছি, 90 এত পার্সেন্ট। এটা করলে কত হয়? 100/9, এটাই আনসার। ঠিক আছে, 100/9% হচ্ছে আমাদের, যদি ব্যবহার করি, মানে খরচ যদি 100/9% বাড়ে তাহলে খরচ হচ্ছে অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখুন, এটা হচ্ছে আমাদের 36তম বিসিএসে এসেছে যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তার মানে বৃদ্ধির কথা বলেছে এখানে। মূল্য বৃদ্ধি যদি বলে আমরা কী করবো? যোগ করব। তাহলে 25-এর সাথে আমরা 100 যোগ করব, 100 গুণ করব, ডিভাইডেড বাই আমরা 100-র সাথে 25 যোগ করব, যেহেতু মূল্য বৃদ্ধি বলেছে। এটা করলে যা হবে আমাদের 20% হবে, এটাই অ্যান্সার। এটা 36তম বিসিএসের প্রশ্ন। আবার আমাদের 35তম বিসিএসের প্রশ্ন এসেছে যে কলার দাম যদি 20% কমে যাওয়ায় 12% টাকা পড়বে, যখন কলা বেশি হয় তাহলে কত কলা পাওয়া যাবে? এটা তো পারবেন, আগের মতোই অঙ্ক করে ফেললে হয়ে গেল। তাহলে এইগুলোই ছিল মোটামুটি। এখন লাস্টের যে অঙ্কটা আমরা মনে রাখবো যে কমিশনের শতকরা, এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা কয়েকটা প্রশ্ন করি তাহলে বুঝতে পারবো। যে ধরুন আপনাকে প্রশ্ন করা হলো যে একটি পণ্য, এই পণ্যের 5% যদি আমরা কমিশন নিই, মানে 5% কমিশনে যদি একটা পণ্য কিনি তাহলে যত টাকা দিতে হবে আমাদের, 6% কমিশনে কিনলে আমাদের আরও 15 টাকা কম দিতে হবে। এখন পণ্যটির প্রকৃত মূল্য কী? আমরা ধরে নেব কি, এইসব প্রশ্নের ক্ষেত্রে আমরা আগেই বলেছি, এইসব প্রশ্নের ক্ষেত্রে আমরা ধরে নেব মানে পণ্যের মোট মূল্য হচ্ছে 100%। তাহলে এখানে যদি আমরা 5% কমিশনে কিনলে কত টাকা হয়, আর 6% কমিশনে কিনলে কত টাকা হয়, তাদের যে ডিফারেন্স, এই ডিফারেন্স কত কম দিতে হয়? 15 টাকা। তাহলে কমিশনের হার কত হচ্ছে? আমাদের 6% ছিল আগে, 5% হলো এখন। এটা হওয়ার ফলে আমাদের মূল্য যেটা, মূল্যটা কমলো হচ্ছে 15 টাকা। তাহলে 1 টাকাই, বলে 1%-এর ফলে কমলো কত? 15 টাকা। তাহলে 100%-এ কত কমবে? 100 দিয়ে গুণ করে দিব, মানে 1500 টাকা। তার মানে 1500 টাকা হচ্ছে তার অ্যাকচুয়াল মূল্য। বোঝা গেল? ইজি না? আবার আরেকটা প্রশ্ন দেখি, যে একটা বইয়ের প্রকৃত মূল্যে শতকরা 90% মূল্যে আমরা 72 টাকায় কিনতে পারি, বিক্রয় করতে পারি। এখন বইটির প্রকৃত মূল্য, একইভাবে আমরা ধরে নেব বইটির প্রকৃত মূল্য কত? বইটির প্রকৃত মূল্য হচ্ছে 100%। তাহলে আমরা 90% দামে যদি কিনি, দামটা হয় 72 টাকা। তাহলে 1% দামে যদি কিনি, দামটা কত হবে? 72/90। আর 100% দামে যদি কিনি তাহলে কত হবে? আমাদের 72 গুণ 100 ডিভাইডেড বাই 90। কাটাকাটি যদি করি, এইটা 0 কেটে গেল, 8 × 9 = 72। তাহলে 80 টাকা। 80 টাকা হচ্ছে আনসার। বোঝা গেল? খুবই ইজি। একইভাবে আমরা বাকি অঙ্কগুলো করে ফেলতে পারি। এই যে এটা যেমন আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি, চাইলে প্র্যাকটিস করে ফেললেই আপনাদের হয়ে যাবে। তাহলে এগুলোই ছিল মোটামুটি আমাদের শতকরা বিষয়ক যত টাইপের অঙ্ক আসতে পারে সবগুলো। তো বেসিক জাস্ট 3টা মনে রাখবেন, যে আমরা পার্সেন্টেজ থাকলে 1/100, পার্সেন্টেজ করতে বললে 100 গুণ, এর থাকলে গুণ, শেষ।
আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা লাভ ক্ষতি নিয়ে অঙ্ক করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।